প্রতিবেশী দেশকে ম্যানেজ করে, দ্যাট মিনস ভারতকে ম্যানেজ করে বাংলাদেশে ফিরে তারেক রহমানের প্ল্যান, হিসাব নিকাশ এলোমেলো। তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠিত হয়েছে, অলরেডি তিনি দেশের মাটিতে এসে পৌঁছেছেন, 7 দিনের মধ্যেই এটা ব্যর্থ হতে যাচ্ছে। দর্শক, তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনে আমরা তাকে স্বাগত জানাই। তিনি বাংলাদেশের নাগরিক, তিনি বাংলাদেশে আসবেন, ইটস ভেরি সিম্পল। এটা নিয়ে আবেগ উচ্ছ্বাস বা ব্যতিক্রমী ভাবে দেখার কিছু নেই। তিনি বাংলাদেশে আসবেন, এটাই স্বাভাবিক। বাংলাদেশে থাকবেন না, সেটা স্বাভাবিক। বরং বাংলাদেশে এসেছেন, এটা নিয়ে আমরা আলোচনা করবো কেন, তিনি বাংলাদেশে কেন এতদিন আসেন নাই, এটা আলোচনা। তবে অনেকগুলো রহস্য সমাধান না করে তিনি দেশে এসেছেন, এবং সেই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারা এবং স্পষ্ট না করার মধ্য দিয়ে তারেক রহমানের যে উদ্দেশ্য, সেটা ব্যর্থ হবে বলে আমরা মনে করি। দর্শক, প্রথম যে প্রশ্ন, যে তারেক রহমান 5 আগস্টের পর, 5 আগস্টের আগের হিসাব আমরা জানি, 5 আগস্টের পর এই প্রায় 1.5 বছর কেন লাগালেন দেশে আসতে, এটার উত্তর অজানা। মানে রহস্যময় প্রত্যাবর্তন, রহস্য। স্বাভাবিক একজন জননেতার ক্ষেত্রে যে ট্রান্সপারেন্সি থাকা দরকার, যে তিনি জালেমদের মাধ্যমে জুলুমের শিকার হয়েছেন, জুলুমতন্ত্র অবসান ঘটেছে, দেশে এসেছেন, দ্যাটস ফাইনাল। কিন্তু না, তারেক রহমানের ক্ষেত্রে এরকম কিছু ঘটেনি। তারেক রহমানের ক্ষেত্রে 1.5 বছর আমরা ধোঁয়াশার মধ্যে ছিলাম। এমনকি খালেদা জিয়া অসুস্থতার পর তারেক রহমান মুখ ফসকে বলে ফেলেছেন, অবশ্যই তিনি এই জন্য অনুতপ্ত, না বললে ভালো হতেন, ওইটা বলে বাকি ধরাটা খেয়েছেন। তিনি বলেছেন যে দেশে আসার সিদ্ধান্ত, মানে মা যখন অসুস্থ, দেশে আসার সিদ্ধান্ত আমার একক সিদ্ধান্ত নয় এবং এটা অবারিত নয়, এটা তিনি নিজে বলেছিলেন। কিন্তু কয়েকদিনের মধ্যেই দেশে এসে গেলেন। তাহলে এই কয়েকদিনের মধ্যে কি এমন ঘটেছে যে একক সিদ্ধান্ত হয়ে গিয়েছে আর সেই ব্লকেট বা ব্যারিকেড উঠে গেছে? এবং এটা আবার ভারতের আনন্দবাজার পত্রিকা ফাঁস করে দিয়েছে যে আসলে নয়াদিল্লিকে ম্যানেজ করে তারেক রহমান দেশে আসতে যাচ্ছেন এবং অলরেডি এসেছেন, এবং মুক্তিযুদ্ধকে পুঁজি করেই তিনি রাজনীতি করবেন, এছাড়া তার কোনো হাতিয়ার নেই। ভারতের সাথে বাংলাদেশের চুক্তিগুলোতে কোনো প্রভাব পড়বে না, বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কোনো কাজ করতে দিবেন না। এর মানে ভারতকে ম্যানেজ করা মানে তারেক রহমানের এই ভারতকে ম্যানেজ করতে এই 1.5 বছর লেগেছে 5 আগস্টের পর থেকে। কিন্তু বাংলাদেশের রিয়ালিটি হচ্ছে যে ভারতকে ম্যানেজ করে দেশে এসে তিনি ক্ষমতা আসতে পারবেন না, প্রধানমন্ত্রী হতে পারবেন না। কারণ বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে রায় দিয়েছে 5 আগস্ট। এখন একে একে তারেক রহমানের প্ল্যানগুলো যে ভেস্তে যাচ্ছে, এটা আপনারা মুহূর্তের মধ্যে দেখতে পাবেন। যেমন তারেক রহমান আসার মুহূর্তে জামাত এনসিপি সমঝোতা নিয়ে যে আলোচনা, তাতে তারেক রহমান দেশে ফেরার নিউজগুলো কিন্তু খুব কম এনগেজমেন্ট পাচ্ছে। আপনি দেখেন লাইভে, এবং লোকজনও কিন্তু বেশি নাই। 300 ফিট বা ঢাকার শহরে তেমন গাড়ি ঘোড়াও নেই, লোকজনও তেমন নাই। 50 লাখ বলেছিল, 5 লাখ হবে কিনা সন্দেহ। শরীফ ওসমান আদি জানাজার অর্ধেক লোক হাজির করতে পারবে এটা তারা সন্দেহ। এখন পর্যন্ত সেরকম আমরা কিছু দেখছি না। এবং এক একটা নিউজ, যেমন আমি উদাহরণ দিই, জামাত কালবেলা থেকে বলছি, এরকম সব জায়গার খবর এরকম, আমার দেশে দেখেন সব জায়গায় এরকম। বিএনপি দখলকৃত মিডিয়াগুলোর এই অবস্থা। কালবেলা তো বিএনপি দখলকৃত মিডিয়া, সেখানে জামাত এনসিপি সমঝোতার খবরের এনগেজমেন্ট, লাইক বা রিয়াক্ট প্রায় 6000 কাছাকাছি। আর তারেক রহমান দেশে পাচ্ছেন এই 80-90, এগুলো 150 লাইক, 80, 90, 320, মানুষের আগ্রহ নেই। এটা কেন? ওই যে দিল্লিকে ম্যানেজ করে এসেছেন, এ কারণে মানুষ সন্দেহের চোখে দেখেছে। এর আগে আবার প্রথম আলোর সাথে যে মাখামাখি, যেই প্রথম আলো তারেক রহমানকে খাম্বা, হাওয়া ভবন 10% বানিয়েছে, সেই প্রথম আলোকে আব্বা মেনে এসেছেন। এটা তারেক রহমানকে আরেকটা ধাক্কা দিয়েছে। এবং তারেক রহমানকে নিয়ে এই যতটুকু হাইপ আছে এতটুকু থাকবে না, কিছু বিশৃঙ্খলার কারণে থাকবে না। এবং জামাতের কিছু ঘটনা ঘটবে, যেমন এনসিপি জামাত জোট, কর্নেল অলি জামাতে যোগ দিলে সেটা, এরকম আরো কিছু বিষয় নিয়ে আপনারা দেখতে পাবেন। শিবির সদস্য সম্মেলন, জামাতের 3 তারিখের মহাসমাবেশ, এবং এর মধ্যে আরো কিছু বিষয় আছে, যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা কি হবেন, এটা নিয়ে তারেক রহমানের রিজার্ভেশন আছে। এইসব হিসাব নিকাশের উপর অনেক কিছু নির্ভর করবে। তবে যেহেতু দিল্লিকে ম্যানেজ করে এসেছেন, এই কারণে তারেক রহমানের যে চেষ্টা, যে উদ্দেশ্য স্বদেশ প্রত্যাবর্তনের, এটা 7 দিনের মধ্যে ব্যর্থ হবে। 7 দিনের বেশি এই হাইপ থাকবে না, অনলি 7 ডেজ। এবং এখন থেকে তারেক রহমানকে বিএনপির সমস্ত চাঁদাবাজি, এখন পর্যন্ত প্রায় 215+ হত্যাকাণ্ড থেকে শুরু করে আরো যা ঘটবে, এগুলো দায়ভার নিতে হবে। দেখেন, তারেক রহমান দেশে আসার পরে দলে আলাদা কোনো শৃঙ্খলা আসবে না। যেমন তারেক রহমানের যারা সমালোচনা করে, আমরা যারা করি, আমাদের হত্যার হুমকি দেয়। এখন আমাদেরকে তো আর ওই পিছন থেকে পটাই দিয়ে হত্যার হুমকি দেয়, কিন্তু সরাসরি হুমকি দিলে তো জেলে থাকতে হবে, এটা সে জানে। যেই হত্যার জেলে থাকতে হবে, ইউনূস সরকার তাকে জেলে নিবে, এটা আমি নিশ্চিতভাবে বলছি। কিন্তু সবাইকে হুমকি দিলে, মারলে তো আর জেলে থাকতে হয় না। দেখবেন যে তারেক রহমানকে কেউ সমালোচনা করলে তাকে বিএনপির লোকজন মারতে গেছে, যখন এর দায়টা তারেক রহমানের। এবং চান্দাবাজি কি কমবে? মোটেও। যারা চান্দা নিয়ে গবেষণা করেন তারা একটু বলবেন যে চান্দাবাজি কমবে না বাড়বে? বিএনপির মধ্যে অন্তর্গোলযোল এই মুহূর্তে কমবে না বাড়বে? এই মুহূর্তে বাড়বে, কারণ নমিনেশন নিয়ে জটিলতার শেষ সময় এখন।
তো এতে বিএনপি যে অপকর্মগুলো করবে এগুলো দায়ভার পুরোপুরি তারেক রহমানকে নিতে হবে এখন থেকে। তো এই অপকর্মের এত দায় নিয়ে ইউনূস সরকারের সাথে একটা সমঝোতা চেষ্টা করছেন, যেটা 7 দিন সময় দিচ্ছেন তারেক রহমান, যে স্বরাষ্ট্র উপদেষ্টা কে হবে, সিস্টেম করে আমাকে জিতিয়ে দিতে হবে। এটা ভারত, ডিপ স্টেট সবাই মিলে ইউনূসকে কনভিন্স করে এরকম একটা আবহ তৈরি করার চেষ্টা করবে। এই জন্য তারেক রহমান 7 দিন সময় দিয়েছেন। তো 7 দিনের মধ্যে যদি পারেন তাহলে তো থেকে যাবেন। আর 7 দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন বাংলাদেশে কি সুষ্ঠু নির্বাচন হবে না তারেক রহমানকে জিতিয়ে দিতে একটা নির্বাচন হবে। যদি দেখেন যে সুষ্ঠু নির্বাচন হবে তাহলে তারেক রহমান আবার উড়াল দিবে। কি বলে উড়াল দিবে? যে আম্মা অসুস্থ, জরুরি লন্ডনে নিয়ে যাওয়া লাগবে, এখন একমাত্র ছেলে হিসাবে তো তাকে তার সাথে যেতেই হয়। তারপরে দেখবেন যে আর আসবে না, এবং নির্বাচন বানচাল করার চেষ্টা বিএনপি তখন থেকে করবে। তো দর্শক, এগুলো মিলালে এটা নিঃসন্দেহে বলা যায় যে তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনের প্রেক্ষাপট, টার্মস অ্যান্ড কন্ডিশন, কাকে ম্যানেজ করে কিভাবে ফিরেছে, রহস্যময় বিষয়গুলো সমাধান না করা, অজানা অনেক রহস্য, এই সবগুলো একত্র করলে মৌলিক কারণ ভারত প্রশ্নে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের উদ্দেশ্যে ব্যর্থ হবে। কারণ বাংলাদেশের মানুষ ভারতের কোনো দালালকে আর টলারেট করবে না। এবং পুরোপুরি যে ব্যর্থ না কি এটা বুঝতে আপনার 7 দিন সময় লাগবে। এমন আছে 7 দিনের মধ্যে তারেক রহমান 7 দিন পর চলেও যেতে পারেন, থাকতে পারেন। কি ঘটবে আগামী 7 দিনের দিকে জাতীয় দৃষ্টি থাকবে, আমরা অপেক্ষা করছি। তবে তারেক রহমানকে স্বাগত জানাই। তারেক রহমান দেশে ফেরার মুহূর্তে জামাত এনসিপি আসন সমঝোতার খবরে রাজনীতিতে তোলপাড়। নিউজ ফিডে তারেক রহমান নেই, সোশ্যাল মিডিয়ায় তারেক রহমান নেই, বিভিন্ন গণমাধ্যমে তারেক রহমান ঢাকায় আসেন, এই সিলেটে আসেন, এই 300 ফিটের দিকে যাচ্ছেন, এই ইমিগ্রেশন শেষ, ব্যাক পেয়েছেন। এগুলোতে অল্প কিছু ভিউ। মানুষের আগ্রহ জামাত এনসিপি সমঝোতা, যে বিএনপির সাথে এনসিপি আর জোট হচ্ছে না, জামাতের সাথেই হচ্ছে। সিদ্ধান্ত নাকি ফাইনাল, কালবেলা বলেছে, আরো বিভিন্ন গণমাধ্যম সেখান থেকে নিয়ে রিপোর্ট করেছে। এখন এই ঘটনাকে প্রথম কথা হচ্ছে কতটুকু সত্য, দ্বিতীয় হচ্ছে আমি কিভাবে দেখি। দেখেন, এই খবর আগেই তো আমি বলেছিলাম, আমার নিয়মিত দর্শকরা জানেন। এই খবর আপনারা পেয়েছেন 25শে ডিসেম্বর, গভীর রাতে কেউ, সকালে কেউ। আমি 24 ডিসেম্বর সকাল 11টার দিকে রেকর্ড করেছিলাম, আপনারা হয়তো একটু পরে শুনেছেন, যে এনসিপি জামাতের সাথে আসবে ঘুরে ফিরে, বিএনপির সাথে যাওয়ার কোনো সুযোগ নেই, আর এককভাবে নির্বাচন করবে এই 3 দলীয় জোট মিলে, এটারও কোনো ভিত্তি নেই। এনসিপি জামাতের সাথে আসবে, এটা আমার প্রেডিকশন ছিল। তবে হ্যাঁ, রাজনীতির শেষ কথা বলে কিছু নেই। এখন জামাতের কাছ থেকে এই 30 আসনের এটা দেখি বিএনপির কাছ থেকে কিছু পায় কিনা, এই চেষ্টা করবে তারা হয়তো এখনো, কিন্তু বিএনপির কাছ থেকে 5টাও পাওয়া সম্ভব না, এর কোনো ভিত্তি নেই। এর মানে এখানে জামাতের সাথে জোট করতে অনেকটা এনসিপি বাধ্য, যেহেতু চাইলেও বিএনপির সাথে যেতে পারছে না। আবার বিএনপি সংস্কার বিরোধী, চান্দাবাজ, নানা সমস্যা তো আছে। আবার বিএনপি রাজাকারদের দল, স্বাধীনতা বিরোধী, ভারতের দালাল। এখন জামাত আবার 24-এর পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের হেফাজতকারী, মুক্তিযোদ্ধারা এখন জামাতে আসছে, মুক্তিযুদ্ধের পক্ষের প্রকৃত শক্তি জামাত, এটা এখন প্রমাণিত হচ্ছে। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার জামাত, শরীফ ওসমান হাদির যোগ্য উত্তরসূরি জামাত। এসব কারণে জামাতের কাছে না আসার কোনো কারণ নেই। কিন্তু আমি যেহেতু আগেই বলেছি যে জামাতের কাছে তারা আসবে, কিন্তু এটা আমার কাছে এখন সিরিয়াস না। আমার কাছে বিষয়টা বেশি সিরিয়াস যে এই ঘোষণাটা সামনে আনা হলো এমন সময়ে যখন তারেক রহমান দেশে ফিরেছেন। এর মানে দেখেন, আমি যে কথাটা আগে বলেছিলাম, তারেক রহমানকে ঘিরে যে হাইপ, এই হাইপ থাকবে না। একদিন আগে রাতে মগবাজারে বোমা হামলায় এক যুবক নিহত হয়েছে, এবং এই সমাবেশকে, সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপির যে বিশৃঙ্খলা, এগুলো হাইপ পাবে। তারেক রহমান বেশিক্ষণ হাইপ পাবেন না। যেমন অলরেডি দেখেন, তারেক রহমান দেশে আসার মুহূর্তে জামাত এনসিপি জোট নিয়ে মিডিয়ায় যেভাবে আলোচনা হচ্ছে, জনগণের যে আগ্রহ, তাতে তারেক রহমানকে নিয়ে আগ্রহে ভাটা পড়েছে। এটা তাৎপর্যপূর্ণ। এবং এখন এসেছে বিকালে বা সন্ধ্যার দিকে যদি জামাত এনসিপি জোটের ঘোষণা দেয়, তাহলে তারেক রহমানকে নিয়ে কোনো আলোচনাই হবে না। আবার একদিন পর দেখবেন শিবিরের সদস্য সম্মেলন, সেখানে তার দিকে থাকবে জাতীয় দৃষ্টি, যদি এক্সেপশনাল কিছু করতে পারে। আবার কর্নেল অলি যদি জামাতে যোগ দেয়, তাহলে ওইটা নিয়ে এমন আলোচনা হবে, তখন তারেক রহমানকে নিয়ে আলোচনা হবে না। তো ওভারঅল তারেক রহমান হাইপ নাই হয়ে যাচ্ছে। আর এটা প্রতিষ্ঠিত হয়েছে তারেক রহমান ভারতকে ম্যানেজ করে বাংলাদেশে এসেছেন, এবং ইউনূসের সাথে 7 দিনের জন্য দর কষাকষি করতে এসেছেন। দর কষাকষিতে না মিললে আম্মাকে নিয়ে লন্ডনে চলে যাবেন, মানে আম্মাকে চিকিৎসার, আম্মা মিন্স খালেদা জিয়া, তাকে চিকিৎসার অজুহাত দিয়ে, এক্সকিউজ দেখিয়ে আবার লন্ডন যেতে পারেন। তো দর্শক, এই জায়গায় তারেক রহমানকে কেন্দ্র করে যে বিএনপির একটা কৃত্রিম হাইপ, যে তারেক রহমানের জনপ্রিয়তা নেই, যে তারেক রহমান বাংলাদেশে বিতর্কিত, তার পরিচয় 10%, দুর্নীতির বরপুত্র, মহা দুর্নীতিবাজ, এগুলো আমার ভাষা না, এগুলো সব প্রথম আলো থেকে কোট করেছি আমি, যেহেতু প্রথম আলোই বিএনপির এখন আব্বা, তাদের থেকেই শোনালাম। মহা দুর্নীতিবাজ এগুলো হচ্ছে, এবং 21 সালের গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড, ইত্যাদি ইত্যাদি, দুর্নীতির বরপুত্র, খাম্বা 10%। তো এই তারেক রহমানকে ঘিরে জনগণের আকর্ষণ নেই, কিন্তু কৃত্রিম একটা আবহ তৈরি করার চেষ্টা বিএনপি করেছে, কিন্তু সে কৃত্রিম আবহ এভাবে শেষ হয়ে যাচ্ছে, তেমন কোনো সাড়া পাচ্ছে না। 300 ফিটের দিকে মানুষের আগ্রহ নেই, শুধু বিএনপি বলে যে 50 লাখ লোক, আসলে ওখানে 5 লাখ লোক নেই, এটা হচ্ছে সত্য কথা। 5 লাখ লোক হয়নি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোনোভাবে প্রমাণ করা যাবে না। যেমন শরীফ ওসমান হাদির জানাজায় 1.2 মিলিয়ন লোক হয়েছিল, যেটা জিয়াউর রহমান এর জানাজাকে সারপাস করেছে।
ছাড়িয়ে গিয়েছে। এটা নানানভাবে বৈজ্ঞানিক উপায়ে ফুটেজ বিশ্লেষণ করে বা বিশ্লেষণের যত নীতিমালা আছে, যে কতটুকু জায়গায় কি পরিমাণ লোক, কতটুকু ফাঁকা ছিল, এগুলো বিবেচনায় 1.2 মিলিয়ন লোক, এর মানে 12 লাখ লোক কমপক্ষে। আর বিএনপির এই সংবর্ধনা অনুষ্ঠানে যেটা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে অবৈধভাবে করা হচ্ছে, অন্যায্যভাবে রাষ্ট্রীয় সুবিধা নিয়ে করা হচ্ছে, টোল মৌকুফ নিয়ে করা হচ্ছে, যেগুলো অন্যায্য সুবিধা, এতে সব মিলে 5 লাখ লোকের বেশি হবে না। বিএনপির ডাকে মানুষ সারা দেয়নি। আর 5 লাখ লোকের হাইপও ধামাচাপা করে যাচ্ছে জামাত এনসিপি সমঝোতার খবরে। এখন এই সমঝোতা এটা কি ফাইনাল না? আবারও আমি বলছি যে এনসিপির ছেলেরা বেশিরভাগই বাটপার। এটা জামাতের সাথে আসুক বা না আসুক, এই সত্য কথা, এটা অস্বীকার করার কিছু নেই। এবং রাজনীতিতে যে আসলে আদর্শের কোনো দাম নেই, রাজনীতি যে একটা রিয়ালিজমের বিষয়, দেখলেন তো এই এনসিপির ছেলেরা। আক্তারের মতো ভদ্র ছেলে কিছুদিন আগে বলেছে জামাত অস্ত্রের রাজনীতি করে, এবং জামাত আক্তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে, এবং জামাতের স্টেটমেন্টে আবার পাল্টা প্রতিবাদ জানিয়েছে এনসিপি। নাসিরউদ্দিন পাটোয়ারি জামাতের বিরুদ্ধে কত কথা বলেছে, জামাত তো দু একটা বলেছে, জামাতের সেক্রেটারি জেনারেল বলেছে যে বাপের চাইতে বেশি বুদ্ধি জালে সমস্যা। এটা নিয়ে আবার এনসিপি খেপেছিল, এই স্বাধীনতা বিরোধী পিন্ডির দালাল অমুক তমুক কি না বলেছে। এবং এই জামাতের 71 গণহত্যার জন্য বিচারও চেয়েছে, এখন সেই জামাতের সাথে জোট। এর মানে, এবং বিএনপিকে চান্দাবাজ সংস্কার বিরোধী বলেছে, যে বিএনপির সাথে তো আলোচনা করেছে। এর মানে এই যে আদর্শের কথা, এগুলো সব ভুয়া। রাজনীতি এখানে ওদের জন্য স্বার্থের খেলা। এই জন্য আদর্শিক রাজনীতি করে শুধু ধর্মভিত্তিক দল, অন্য কারো কোনো আদর্শিক রাজনীতি নেই। এই জন্য আপনি রাজনীতিতে আদর্শ চাইলে আপনি ধর্মভিত্তিক দল করেন, জামাত হতে পারে, চরমনি হতে পারে। তো দর্শক, এই জায়গায় এনসিপি জামাতের কাছ থেকে 30-35টার নিশ্চয়তা পেলে ওইটা নিয়ে আবার তারেক রহমানের কাছে যাবে, বলবে আমাদেরকে জামাত 30-35টা দেয়, দেখেছেন আমাদের হাইপ গুরুত্ব দেখেছেন, আমরা কিন্তু আপনার দেশে আসার হাইপ নষ্ট করে দিয়েছি জাস্ট একটু খবরে, প্রথমে আমাদেরকে কয়টা দিবেন দেন, আমাদেরকে ওই জামাত যা দিতে চাই ওইটাই দেন, তাহলে আপনাদের সাথে আছে। তখন আবার পোল্টি মারবে, আমি জানি। কিন্তু বিএনপি 30টা দুধের কথা 5টাও দেওয়ার যোগ্যতা রাখেন। বিএনপি একটা ভাইরাস, কিচ্ছু দেওয়ার যোগ্যতা রাখেন না। যারাই বিএনপির অনুকূলে যাবে তারা ধ্বংস হবে। যেমন বিভিন্নুর দল তসনস, 2 আসনের বিনিময়ে বিভিন্নুর কোটি কোটি টাকা মেরে দিয়েছেন, তারপরে বিক্রি। এখন এই মেরে দিয়েছেন বলতে নমিনেশন বিক্রি করেছিলেন, তারপরে নিজেরাই বিক্রি হয়ে গেছেন। এখন এখানে বলা হচ্ছে যে 30-35 আসন নিয়ে দর কষাকষি, এবং এটা মোটামুটি নিশ্চিত এনসিপির অনেকগুলো সূত্র বলেছে। তবে আসিফ এবং মাহফুজ গ্রুপ বিরোধিতা করেছে। আসিফ মাহফুজ এরা তো এনসিপির কেউ না, তবে 50 আসন চায়, তবে 30 থেকে 35 এর মধ্যে একটা ফাইনালাইজেশন হবে। তবে আমার প্রেডিকশন, যে আসিফ মাহফুজ যাই বলুক, ওরাও ঘুরে ফিরে এই জামাত জোটে আসবে, ওরাও এনসিপিতে আসবে এবং জামাতের সাথে জোটে, এবং এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন তারাও জামাতের সাথে জোটে আসবে। বিএনপির সাথে যাওয়ার কোনো সুযোগ নেই। ওরা যে আদর্শিক কারণে এসেছে, জামাত সংস্কারের পক্ষে যেন এসেছে তা না, বিএনপির ওখানে কোনো সুযোগ নাই বলে এসেছে। অর্থাৎ বাস্তব ভিত্তিক কথা বলতে হবে। যদিও ইতিমধ্যে কথা উঠেছে এবং তার প্রমাণ আমরা পেয়েছি ভারতের আনন্দবাজার পত্রিকার মাধ্যমে, ভারতের 3টি শর্ত মেনে ঠিক সেই সময় দেশে আসার ঘোষণা দিয়েছেন, যেদিন জুলাইয়ের অন্যতম স্টেক হোল্ডার, অন্যতম অগ্র সেনানী, বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন, শহীদ বীর ওসমান হাদি যেদিন গুলিবিদ্ধ হয়েছে, ঠিক সেই দিনই তিনি দেশে আসার ঘোষণা দিয়েছেন। এবং তার ওই সময়ে বাংলাদেশে প্রত্যাবর্তনের ঘোষণাকে বাংলাদেশের মানুষ সন্দেহের দৃষ্টিতে দেখছে। অপরদিকে এটিও শোনা যাচ্ছে যে তিনি মাত্র 7 দিনের ছুটিতে আসছেন। তিনি কিন্তু স্থায়ীভাবে আসছেন না, মাত্র 7 দিনের ছুটি নিয়ে আসছেন। কেন এই 7 দিনের ছুটি নিয়ে আসছেন? এই 7 দিনের ভিতরে তাহলে কি কি ঘটবে আমি আপনাদেরকে সেটি বলছি। এই 7 দিনের ভিতরে প্রথম যেটি ঘটবে, সেটি তিনি এসে 2-1 দিনের ভিতরে ভোটার হবেন। তিনি যেহেতু এখনো বাংলাদেশে নিবন্ধিত ভোটার হন নাই, আর বাংলাদেশে নিবন্ধিত ভোটার না হলে তার নির্বাচনে প্রার্থিতা করার কোনো সুযোগ নেই, তাহলে তিনি প্রথমে এসে ভোটার প্রার্থী হবেন, যে কোনো একটা জায়গায় ভোটার এনলিস্টেড হবেন। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে ঘটনাটি ঘটবে, সেটি হচ্ছে এই 7 দিনের যে কয়দিন থাকবেন, 7 দিন বা 10 দিন, এর ভিতরেই গণতন্ত্রের মানসকন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করবেন। তারেক রহমানের হাতের উপরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন তার আয়ু বাড়িয়ে দিয়ে থাকেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আয়ু বৃদ্ধি করে দিক। এই 7 দিনের ভিতরে মোটামুটি এই 2টি কাজ করবেন। 2টি কাজ করে তিনি আবার কিন্তু ফিরে যাবেন, যেহেতু তিনি আসছেন একটা ট্রাভেল পাস নিয়ে, ট্রাভেল ডকুমেন্টস নিয়ে, অর্থাৎ ভ্রমণ ভিসায় আসছেন। তার কিন্তু বাংলাদেশের পাসপোর্ট নাই। এই জিনিসগুলো মোটামুটি যা কিছু জটিলতা আছে আগামী নির্বাচনে প্রার্থিতা করার জন্য, এইগুলো ঠিকঠাক করবেন, তারপরে তিনি আবার ফিরে যাবেন, এরপরে আবার স্থায়ীভাবে আসবেন। তো এর ভিতরে আজকে সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন হাজির করা হয়েছে, জড়ো করা হয়েছে। ঢাকাতে ইতিমধ্যে বিভিন্ন প্রবেশ পথগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের বাইরে থেকে 10টি ট্রেন ভাড়া করা হয়েছে, সেখান থেকে ট্রেনে ভরে ভরে লোকজন আসবে। যেহেতু তিনি দীর্ঘদিন পরে দেশে ফিরছেন, তার দলের নেতাকর্মীদের অবশ্যই একটি আবেগ আছে। আমরা প্রত্যেকের আবেগকে সম্মান জানাই
এবং তারেক রহমানের এই দেশে ফিরে আসা উপলক্ষে তার নেতাকর্মীদের আবেগকেও আমরা সম্মান জানাবো। তবে খেয়াল রাখা দরকার, আমরা ইশরাককে যেরকম ধাক্কা দিয়ে পেশি শক্তির যে রাজনীতির একটা মহড়া দেখলাম, রিজভী আহমেদের পাশ থেকে ধাক্কা দিয়ে গায়ের জোরে তিনি সেখানে জায়গা করে নিলেন, এই ধরনের কাজ যেন নেতাকর্মীরা না করে এবং এই ধরনের ঘটনায় যেন কোনো হতাহতের ঘটনা না ঘটে, কোনো সংঘাতের ঘটনা না ঘটে, দলীয় কোন্দলের ঘটনা না ঘটে, দলীয় বিশৃঙ্খলার ঘটনা না ঘটে। যেহেতু এই রেকর্ড আছে 5 আগস্টের পর থেকে এই 16 মাসে বিএনপির নিজেদের ভিতরে মারামারি করে 205 জন, সর্বশেষ খবর পর্যন্ত আমার কাছে যেটি আছে 205 জন নিহত হবার খবর আমাদের কাছে আছে। আজকে যেন এই ধরনের কোনো ঘটনা সংঘটিত না হয়, এই ব্যাপারেও দলীয় নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখা দরকার। আর সর্বশেষ, যেহেতু আজকের কথাটা তাৎক্ষণিক, তো একটু বিশৃঙ্খল ভাবে এলোমেলো ভাবে বলছি, তো সর্বশেষ আমরা একটি বিষয়ের প্রতিবাদ জানিয়ে রাখি। যেদিন ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে সেদিন থেকেই কেন যেন কোনো এক অদৃশ্য কারণে বিএনপি ওসমান হাদির বিপক্ষে নেমে গেছে। এটা আমরা এখনো পর্যন্ত আমাদের কাছে বুঝে আসছে না কি কারণে, ঠিক কি জন্য, কোন অপরাধের কারণে তারা ওসমান হাদির বিপক্ষে অবস্থান নিল। এমনকি সর্বশেষ গতকাল নীলুফার চৌধুরী মনি তিনি আব্দুল নূর তুষারের সাথে এক টকশোতে উপস্থিত হয়ে ওসমান হাদিকে যে ভাষায় কটাক্ষ করেছেন, তাকে যেভাবে হে প্রতিপন্ন করেছেন, আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই। নীলুফার মনিরা আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে তাদের কিছুই হয় নাই, অপু উকিলদের সাথে বসে বসে এসি রুমের ভিতরে টকশো করেছে, আর ওই টকশোর শেষে নগদ টাকা গুনে নিয়ে বাসায় গেছে। এই হচ্ছে নীলুফার মনি। আপনার মৃত্যুতে বা আপনার আত্মীয় স্বজনের বা আপনি যে পরিমণ্ডলে থাকেন তাদের মৃত্যুতে কোনোদিন বাংলাদেশের মানুষ এইভাবে চোখের পানি ফেলবে কিনা একবার ভেবে দেখেন। একটি ছেলে 32 বছর বয়স, তার জন্য বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছে, চোখের পানি ফেলে হাহাকার করছে। কি জন্য, কি অর্জন করলো সে? আর আপনারা কি অর্জন করছেন যে মানুষ আপনাদেরকে থুথু দিচ্ছে, ঘৃণা করছে? যে 3টি শর্ত মেনে তিনি বাংলাদেশে আসছেন বলে শোনা যাচ্ছে। নাম্বার 1, তিনি এখানে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন বাংলাদেশের মাটিতে, এই ওয়াদা ভারতকে করতে হয়েছে। দ্বিতীয়, শেখ হাসিনা ভারতের সাথে যে চুক্তিগুলো করেছে, গোলামির চুক্তি, সবগুলো পুনর্জীবিত করতে হবে, কোনোটি বাদ দেওয়া যাবে না। আর তৃতীয়ত, জুলাই বলে যে জিনিস বাংলাদেশে সংগঠিত হয়েছে, এটি যতটা পারা যায়, যেভাবে পারা যায় মুছে দিতে হবে। আমরা শহীদ ওসমান হাদির সাথে বিএনপির নেতাকর্মীদের আচরণের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি ইতিমধ্যে জুলাই মুছে দেওয়ার কাজ শুরু করে দিয়েছে ক্ষমতায় যাবার আগেই। বাকি কাজ তারা ক্ষমতায় এসে করবে। এখন এই বিষয়গুলো বাংলাদেশের মানুষ কিভাবে গ্রহণ করবে সেটাও কিন্তু তারেক রহমানকে একটু ভেবে দেখতে হবে। দিন আমরা দেখেছি যে ভিন্ন একটা প্রেক্ষাপট, সেটা হচ্ছে শেখ হাসিনার নেতৃত্ব, তার রাজত্ব, তার দুঃশাসন সবই বাংলাদেশ দেখলো। খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ চলেছে, কিন্তু আজকে থেকে বলা যায় আনুষ্ঠানিকভাবে একটা নতুন নেতৃত্বে প্রবেশ করলো বাংলাদেশ। আর সেই নেতৃত্বের পুরোভাগে আছেন তারেক রহমান, যিনি ঢাকায় আসলেন। এসে একটা ভিন্ন ধরনের আমরা দৃশ্যও দেখলাম, যে তিনি জুতা খুলে মাটি স্পর্শ করলেন বিমানবন্দরের বাইরে, লাউঞ্জের বাইরে নিচে এসে তিনি মাটি স্পর্শ করলেন। অর্থাৎ 17 বছর 3 মাস পর তিনি দেশের মাটি স্পর্শ করলেন, সেটি আমরা কিন্তু দেখলাম। দর্শক, এইগুলি হচ্ছে সবই হলো বার্তা। এটা নিঃসন্দেহে একটা বার্তা যে দেশের মাটি তিনি স্পর্শ করলেন। দর্শক, এই যে বাংলাদেশের এখনো প্রধান দল বিএনপির, তার চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি বেঁচে আছেন, কিন্তু তিনি মারাত্মক অসুস্থ অবস্থায় তিনি হাসপাতালে আছেন। বলা যায় কার্যত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হলেও তিনি কিন্তু আসলে এখন দলকে নেতৃত্ব দেবেন, দেশকে নেতৃত্ব দেবেন, দেশের মানুষকে নেতৃত্ব দেবেন, এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। আজকে বিমানবন্দরে আসা, সিলেটে আসা, তারপরে ঢাকায় আসার পর থেকে তার যে যাত্রা, তার নিরাপত্তা, শৃঙ্খলা, তাকে ঘিরে দলের নেতা কর্মীদের যে উচ্ছ্বাস, সবকিছু কিন্তু বলে দিচ্ছে যে বাংলাদেশের একটি নতুন রাজনৈতিক ধারা শুরু হলো, যেই ধারাটার নেতৃত্ব দেবেন
তারেক রহমান, তিনি অনেকগুলো কারণে, আমি এর আগে অনেকবার বলেছি যে তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি বলা যায় যে সর্ববৃহৎ একমাত্র গণতান্ত্রিক রাজনৈতিক দল। অনেকেই গণতন্ত্রের চর্চা করছে, কিন্তু তারা আসলে গণতান্ত্রিক দল না। তারা নানা আদর্শের বিশ্বাস করে, কিন্তু গণতন্ত্রে তারা মানে ঠাঁই নিয়েছে, মাথা গুঁজেছে, আশ্রয় নিয়েছে, কিন্তু তারা আসলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা না। তারা অন্য শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চায়, প্রতিষ্ঠা করতে চায়। তার বিপরীতে আওয়ামী লীগ গণতান্ত্রিক দল হলেও যেহেতু এটি ফ্যাসিবাদে রূপ নিয়েছে, সুতরাং এখন এই অধ্যায়টা শেষ। এখন গণতান্ত্রিক দল হিসেবে বিএনপিরই কিন্তু একমাত্র অস্তিত্ব আছে, যেই অস্তিত্ব নিয়ে এখন তারেক রহমানকে নতুন নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আজকে তিনি এসছেন, আসার পর দেখলাম যে তার শাশুড়ি তাকে বরণ করলেন, যেখানে তার মা থাকতে পারতেন, কিন্তু মা অসুস্থ অবস্থায় এভার কেয়ার হসপিটালে। তারপরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। প্রথমেই তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জড়িয়ে ধরলেন, তারপরে মির্জা আব্বাস, অন্যান্য নেতা আছেন, তারপরে বাসে করে নেতাদেরকে নিয়ে তিনি একসঙ্গে রওনা হচ্ছেন। এখনো পর্যন্ত যেই টেলিভিশনে দেখা যাচ্ছেন। এই যাত্রাটা সুন্দর একটা যাত্রা, নিরাপত্তা বেষ্টনীর মধ্যে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো শেষ পর্যন্ত ওনার নেতৃত্ব, ওনার বক্তব্য, ওনার ভাষণ, ওনার দিক নির্দেশনা এখন খুবই গুরুত্বপূর্ণ। তিনি পারেন একমাত্র জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে, কারণ অন্য কোনো নেতা নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে আশা করে লাভ নেই, কারণ তিনি তো আর রাজনৈতিক কোনো দলের নেতা নন। তিনি সাময়িক কালে, সংকটকালে তিনি এসছেন। তিনি সফল হোক ব্যর্থ হন, এটা আমাদের কপাল। হয়তো এটা রাজনীতিরই ভুল যে কেন এত বিলম্বে নির্বাচনটা হচ্ছে। এই পরিস্থিতি, যে পরিস্থিতিতে উপনীত হয়েছে, যেই মপতন্ত্র গ্রাস করছে বাংলাদেশকে, তার আগেই উত্তরণ ঘটতে পারতো। যাক, সেই ভুলের থেকেও হয়তো একটা শিক্ষা, সেই শিক্ষা নিয়ে তারেক রহমান এখন নেতৃত্ব দেবেন, এবং তিনি কতখানি সংগঠিত করতে পারেন গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে, সেটাই আসলে বিষয়। উৎসব বিএনপির, কিন্তু জাতির প্রত্যাশা কিন্তু একটা দায়িত্বশীল নেতৃত্বের জায়গা থেকে সবাইকে ঐক্যবদ্ধ করা এবং নিরাপত্তা নিশ্চিত করা, শান্তি প্রতিষ্ঠা করা। এটি হচ্ছে মানুষের আসলে